আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা প্রথম অধ্যায়ের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে শিখছিলাম। তো আজকে একটি টপিক শিখবো, সেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যে আমরা দাম নির্ধারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছি যে ধনতন্ত্রে দাম নির্ধারণ পদ্ধতি হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির দ্বারা, অর্থাৎ চাহিদা ও যোগানের সমর্থন দ্বারা দাম নির্ধারিত হবে এবং এই প্রক্রিয়ায় ক্রেতা ক্রয় করবে এবং বিক্রেতা ওই দামে বিক্রি করবে। এখন এই যে অবস্থাটা, এটাকে বলা হয় অদৃশ্য শক্তি। তাহলে আমরা বলতে পারি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দান ব্যবস্থাকেই অদৃশ্য শক্তি বোঝায়। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার দাম কষাকষির মাধ্যমে, অর্থাৎ চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে দাম নির্ধারণ প্রক্রিয়াকেই ধনতন্ত্রের অদৃশ্য শক্তি বলা হয়। অর্থাৎ এই চাহিদা এবং যোগানের যে বিপরীত শক্তি, এটা এমন একটা অদৃশ্য যেটা দেখা যায় না, কিন্তু এটার মাধ্যমে, অর্থাৎ চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমেই দাম ব্যবস্থা নির্ধারিত হবে এবং সেখানে ক্রয় বিক্রয় সম্পন্ন হবে। ঠিক আছে, তাহলে এই অদৃশ্য শক্তি কোন অর্থব্যবস্থার? অবশ্যই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার। তো আমাদের অর্থনীতির এই প্রথম চ্যাপ্টারের মোটামুটি আলোচনা শেষ হয়েছে। তো আজকে আমরা একটু যাচাই করি যে আমরা কি শিখলাম এবং তোমরা এই পর্যন্ত কতটুকু তথ্য ধরে রাখতে পারছো। তাহলে আমরা প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন। তো আসো আমরা প্রথমেই অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন দেখি। এখানে 1 নম্বর প্রশ্ন দেখো, সেখানে বলা আছে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, কে বলেছেন? তোমাদেরকে আমি প্রথমেই পড়াইছিলাম অর্থনীতি নির্বাচনের বিজ্ঞান, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন অর্থনীতিবিদ স্যামুয়েলসন। ঠিক আছে, নির্বাচন করতে গিয়ে মানুষের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়, সেখানেই স্যামুয়েলসনের নামও বলেছিলাম। তাহলে এটার উত্তর হবে 1 খ। তারপর দেখো 2 নম্বরে অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতা কি বলে? পারার্থ কথা, সেটা হবে দুষ্প্রাপ্যতা। অর্থাৎ প্রয়োজনের তুলনায় সম্পদের সীমাবদ্ধ হলো দুষ্প্রাপ্যতা। এটার উত্তর হবে 2 এর ক। 3 নম্বর দেখো এবারে, ব্যক্তিগত উদ্যোগের সর্বাধিক স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে? ব্যক্তিগত স্বাধীনতা থাকবে কোন অর্থব্যবস্থায়? আমরা তো অর্থনৈতিক ব্যবস্থায় প্রথমে আলোচনা করেছিলাম ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তো ধনতান্ত্রিকের অপর নাম হচ্ছে পুঁজিবাদী। তাহলে এটার উত্তর হবে 3 এর ক, পুঁজিবাদী অর্থব্যবস্থায়, যেখানে ব্যক্তিগত এবং উৎপাদন পর্যায়ে এবং ভোগ পর্যায়ে ব্যক্তিগত স্বাধীনতা উন্মুক্ত থাকে। এবারে দেখো 4 নম্বরে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কোনটি? অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায়ে আমরা 4টি আলোচনা করছিলাম, উৎপাদন, তারপর হচ্ছে ভোগ, বিনিময়, বন্টন। তাহলে এখানে তো কোনটা খুঁজে পাওয়া যায়? এই যে 1 নম্বরে আছে উৎপাদন। তারপর দেখো 5 নম্বরে মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন? মৌলিক অর্থনীতিতে সমস্যা প্রকৃতির বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন? এটা অবশ্যই স্যামুয়েলসন। ঠিক আছে, কারণ তিনি প্রথম মৌলিক অর্থনীতির সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করেন। ওই যে কি উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, এই বিষয়গুলো উনি আলোকপাত করেন। 6 নম্বর দেখো, চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতি হলো, চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতি হলো ওই যে আগেরটার মতোই। ঠিক আছে, সম্পদের ঘাটতি বা সম্পদের যোগানের ঘাটতি একই কথা, তাহলে সেটা হবে দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, 6 এর ঘ। এবারে দেখো 7 নম্বরে ধনতন্ত্রে অদৃশ্য শক্তিকে কি বলে? এটা তোমাদের সবার পারার কথা, এই ভিডিওতে আছে, এটার আমি বললাম না। 7 এর উত্তর তোমরা বের করবে। 8 নম্বর দেখো, ইসলামী অর্থব্যবস্থার জ্ঞানের উৎস কয়টি?
ইসলামের জ্ঞান অর্থব্যবস্থার জ্ঞানের উৎস কয়টি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা হয়? যতটা হয় অতটাই উত্তর। তারপর হবে 9, শ্রেণী শোষণ অনুপস্থিত কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য? আচ্ছা, শ্রেণী শোষণ থাকবে না বা শ্রেণী শোষণকে উৎখাত করার জন্য যে অর্থব্যবস্থা প্রচলিত হয় সেটা কোনটা? সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। কারণ সেখানে শ্রমিককে তার পাওনা অনুযায়ী দেওয়ার জন্য একটা নীতিমালা রাখা হয়। তারপর দেখো 10 নম্বরে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় নিচের কোন বিষয় সদৃশ্য দেখা যায়? 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় নিচের কোন বিষয়ের সদৃশ্য দেখা যায়? অর্থাৎ নিচের কোন বিষয়টি আহ, সব অর্থব্যবস্থা রয়েছে, তাহলে সেটা হবে সম্পদের কাম্য ব্যবহার। অর্থাৎ প্রত্যেক অর্থব্যবস্থারই মূল উদ্দেশ্য হচ্ছে সম্পদকে কাম্যভাবে ব্যবহার করা। তাহলে 10-এর গ। এবারে 11 দেখো, সামষ্টিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো এসেছে কোন শব্দ থেকে? আমরা মাইক্রো এবং ম্যাক্রো অর্থনীতি আলোচনায় সেখানে বলেছিলাম মাইক্রো শব্দ আসছে মাইক্রোস থেকে এবং ম্যাক্রো শব্দ এসেছে ম্যাক্রোস থেকে। অর্থাৎ 11-র ক। 12 নম্বর দেখো, দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটির লেখককে? আচ্ছা, এই বইটি লিখেছিলেন জন ম্যানার্ড কেইন্স, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে J.M. কেইন্স। 1936 সালে এই বইটি উনি লিখেন। এই বইতে মূলত সামষ্টিক অর্থনীতি সম্পর্কে প্রথম বিশদভাবে আলোচনা করা হয়। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে কি, অর্থনৈতিক ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিশ্লেষণ করাকে কি বলে? অর্থনৈতিক ঘটনাকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র এককে আলোচনা করা হয় তখন সেটা কি ব্যষ্টিক নাকি সামষ্টিক? হ্যাঁ, অবশ্যই ব্যষ্টিক। তাহলে উত্তর হবে গ। তারপর 14 নম্বর দেখো, ব্যষ্টিক শব্দটির ইংরেজি মাইক্রো শব্দটি এসেছে কোন শব্দ থেকে? একটু আগেও বলেছিলাম। তাহলে এটা তোমরা ওই আগের ভিডিও দেখে এটার উত্তর বের করবে। 15 নম্বর দেখো, অর্থনীতির মূল সমস্যাদ্বয় কি? অর্থনীতির মূল সমস্যাদ্বয় কি? মূল সমস্যাটা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। ঠিক আছে। আচ্ছা, 16 নম্বর দেখো, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ? আচ্ছা, এটা হচ্ছে ওই একই প্রশ্নের উত্তর, যে প্রথম অর্থনীতির জনককে এবং ওনার বইয়ের নাম কি। তাহলে এই তথ্য যদি তোমরা জানো, এই এইটার উত্তরও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। 17 নম্বর দেখো, মানব জীবনে অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে কোনটি? সম্পদের প্রাচুর্যতা নাকি সম্পদের বাহ্যিকতা নাকি সম্পদের সীমাবদ্ধতা? সম্পদের সীমাবদ্ধতা। হ্যাঁ, কারণ সম্পদ সীমাবদ্ধ বলেই আমাদের যত সমস্যার সৃষ্টি হয়। 18, অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় কি কারণে? সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে। 18 গ, অভাবের তুলনায় সম্পদ সীমাবদ্ধ বলতে কি বোঝায়? একই কথা, দুষ্প্রাপ্যতা। 20 নম্বর দেখো, মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, অতএব মানুষ অবশ্যই কোনটি করবে? এটা হবে অসীম অভাব ও সম্পদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করবে। তারপর দেখো 21 নম্বরে, উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোনো একটি বিন্দুতে কি প্রকাশ করে? উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোনো একটি বিন্দুতে কি প্রকাশ করে? এটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখায় তোমাদেরকে পড়িয়েছিলাম। সেখানে ছিল উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে ভিতরে আসলে অপূর্ণ নিয়োগ প্রকাশ করে, আর উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে সেখানে সম্পদের যে সীমাবদ্ধ সেখানে ক্রস করা সম্ভব নয়। আর উৎপাদন সম্ভাবনা রেখার যে রেখার মধ্যে সম্পদের কাম্য ব্যবহার বা দক্ষ ব্যবহার আর নির্দেশ করে। তো সুতরাং
এর অভ্যন্তরে মূলত অপূর্ণ নিয়োগ প্রকাশ করে। ঠিক আছে? একজন কৃষক গম উৎপাদন না করে ভুট্টা উৎপাদন করে। এখানে কৃষক ভুট্টা চাষের সিদ্ধান্ত নেয় কিসের ভিত্তিতে? এটা কি চাহিদার ভিত্তিতে, যোগানের ভিত্তিতে, প্রয়োজনের ভিত্তিতে নাকি সুযোগ ব্যয়ের ভিত্তিতে? তো এটা হবে সুযোগ ব্যয়ের ভিত্তিতে, অর্থাৎ যে ফসল উৎপাদনে সুযোগ ব্যয় তার কম হবে ওই ফসল উৎপাদন করে বেশি, আর যে ফসল উৎপাদনের সুযোগ ব্যয় বেশি সেখানে সেই ফসল সে উৎপাদন করবে না, অর্থাৎ সুযোগ ব্যয়ের ভিত্তিতে সে এই সিদ্ধান্ত গ্রহণ করবে। তারপর দেখো 23 নম্বরে, মানুষ কখন মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়? যখন অসীম অভাব ও সীমিত সম্পদ হয়। তাহলে 23-এর গ হবে সীমিত সম্পদ কিন্তু অভাব অসীম। তারপর 24 নম্বর দেখো, মানুষ কিভাবে তার প্রয়োজনীয় অভাব পূরণ করে? প্রয়োজনীয় অভাব সে কিভাবে পূরণ করে? নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ তার যেটা আগে প্রয়োজন সেটা নির্বাচন করে এবং সেই অনুযায়ী তার অভাব পূরণের জন্য সম্পদকে ব্যবহার করে। 25 নম্বর দেখো, পৃথিবীর বিভিন্ন দেশে কত ধরনের অর্থব্যবস্থা প্রচলিত আছে? আমরা সেটা পড়েছিলাম, এটা অবশ্যই তোমরা পারো, আমি আর বললাম না। কোন অর্থব্যবস্থায় মুনাফা সর্বোচ্চকরণই অন্যতম লক্ষ্য? সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য? স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা সেটা হবে পুঁজিবাদী অর্থনীতি। তারপর দেখো, কোন অর্থব্যবস্থায় নতুন নতুন দ্রব্য আবিষ্কৃত হয়? কোন অর্থব্যবস্থায় নতুন নতুন দ্রব্য আবিষ্কৃত হয়? সেটা হবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। আচ্ছা, দেশে রাষ্ট্রায়ত্ত ব্যক্তিগত প্রতিষ্ঠান সহাবস্থান করে দেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে? অর্থাৎ যেখানে রাষ্ট্র মালিকানা থাকবে, ব্যক্তিগত মালিকানা থাকবে, সেটাকে বলা হয় মিশ্র অর্থব্যবস্থা। আচ্ছা, অনেকে কোন অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলে মনে করে? মিশ্র অর্থব্যবস্থাকে উন্নত অর্থব্যবস্থা বলে মনে করা হয়। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখবে এবং আমি কিন্তু অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করবো। ঠিক আছে?